এবার শেখ হাসিনার ফাঁদে পা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি হাত পেতেছিলেন। এদিকে হাসিনার ফাঁদে পা দিলেন ডক্টর ইউনূস। সর্বশেষ ভয়াবহ পরিস্থিতি হয়। তাহলে কি এমন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, যে কারণে অবশেষে শেখ হাসিনার বিজয় হলো। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো। ইউনূস সরকারকে অপসারণ করার যে ষড়যন্ত্র চলছে দেশের বাইরে এবং ভেতরে, আমাকে ডাক্তার দরকার নাই, ছাত্র দরকার নেই, আগে যেরকম আসলে ওরকম থাকলেই ভালো। সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না, আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তা পারে। দেশে এসে শেখ হাসিনার বানানো ফাঁদে ডক্টর ইউনূস পা দেন। আপনারা সবাই জানেন ডক্টর ইউনূস দেশের বাহিরে ছিলেন, ইতিমধ্যে তিনি আজকে দেশে আসেন। আর এইটাও জানেন শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল এবং তার ষড়যন্ত্রগুলা সম্পূর্ণ হয়। সবকিছুই কিন্তু দেখতে পারবেন শেখ হাসিনা কি কি ষড়যন্ত্র করেছিল এবং তার ষড়যন্ত্রগুলা কিভাবে সে বাস্তবে রূপ দেয়। এই নিয়ে ডক্টর ইউনূস কি বলতেছেন দেশের মধ্যে এসে, এইসব নিয়ে কিন্তু অনেকে অনেক আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনারা মন্তব্য করবেন ডক্টর ইউনূসকে নিয়ে এবং শেখ হাসিনার এই ষড়যন্ত্রগুলা নিয়ে। সে কি এইসব ঠিক করতেছে নাকি ভুল করতেছে, এই যে আগে এইগুলা ভিডিও দেখেন তারপরে আপনাদের মন্তব্য করবেন। এই যে দেখেন অবস্থা যে আওয়ামী লীগ আবার ফিরে আসছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে। বাস্তবতাটা আসলে কোনটা? হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন, রাজনীতিবিদরা আপোষ করছে আর আমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে। এই যে ফাঁসির দড়ি ধেয়ে আসছে সমন্বয়কদের উপরে, এই দড়ি ধেয়ে আসছে কেন? এটা একটা বড় প্রসঙ্গ। তাহলে তারা কি কোথাও কি ভয় পেয়ে গেল যে সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না, আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তা পারে না? এমন একটা গল্প মার্কেটে প্রচলিত আছে। বেশ কয়েকটা মিনি মিনি কার্ড শেখ হাসিনা খেলেছেন, আর এই কার্ডগুলা এতটাই ইফেক্ট তৈরি করেছে, কখনো ফোন কলের কার্ড, কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড, আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতাকর্মীদের আসার জন্য ফেসবুকে যে প্রচারণা আপনারা দেখেছেন, এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড, যেটা ইউনূস সরকার গিলে ফেলেছিলেন। সেনাবাহিনী, পুলিশ, সমন্বয়করা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাইরে কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কি করছেন বাংলাদেশ নিয়ে। তো এ নিয়ে বেশ কিছু মতামত আমি পড়লাম, আর্টিকেল পড়লাম। তো তারপরে সারাংশ হিসেবে যদি আপনারা দেখেন, সরকারের মধ্যে থাকা বা বিএনপি অন্যান্য দলের সাধারণ মানুষের মধ্যে একটা অংশের বক্তব্য হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এত বড় একটা ঘটনা, এতগুলো মানুষ মারা গেল ক্ষমতাকে কেন্দ্র করে, এতগুলো মানুষ আহত হলো, কেন আওয়ামী লীগ একবার সরি বলে না, কেন শেখ হাসিনা এখন পর্যন্ত সরি বলে না? তবে সরি বলা শেখ হাসিনার অ্যাটিটিউডের মধ্যে আসে না। আয়রন লেডি হিসেবে খ্যাত শেখ হাসিনা শাসন করতে জানেন, কিন্তু সরি বলারা হয়তোবা তিনি জানেন না। এখন আসলে আওয়ামী লীগ কেন বলে না? আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের একাধিক নেতাকর্মীরা তারা বলছে বা তারা মনে করছে, তাদের এই মনে করাটা এই সমন্বয়করা আবার প্রকাশও করে দিছে, বিশেষ করে শিবিরের টিমটা সামনে আসার পরে। সরকার মনে করছিল এতদিন, আওয়ামী লীগ সরকার, যে এটা একটা পরিকল্পনা, সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল। কিন্তু আন্দোলনের ওই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু এখন যখন একের পর এক টিম সারপ্রাইজ দিচ্ছে, তখন মানুষের মধ্যে একটা টিম কিন্তু বিশ্বাস করা শুরু করছে, ইয়েস, এই আন্দোলনটা কোটা ভিত্তিক আন্দোলন, এটা হচ্ছে নামে মাত্র ছিল, পরিকল্পনা ছিল এক দফা সরকার উৎখাতের। সো আওয়ামী লীগ এখানে সরি বলবে না, কারণ আওয়ামী লীগ মনে করছে এটা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য, সেই পশ্চিমারা হোক, দেশে বিদেশে থাকা নানান শক্তি হোক, তারা সকলে মিলে এই কাজটা করছে, এটা নিয়ে তারা সরি বলবে না। তো এখন আসলে তাহলে পরিকল্পনা কি? এখানে বলা হচ্ছে, আপনার বেশ কয়েকটা আর্টিকেল আমি দেখলাম, যে এখন দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করেছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। তৃণমূলে অনেকেই এখন আস্তে আস্তে এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সর্বশেষ যে কর্মসূচি সেটার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু প্ল্যান ছিল কেউই মাঠে ওইভাবে যাবে না, আর 2-4 জন যাবে, যেটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা বলছিল যে ট্রাম্পের ছবিটা রাখবা, ঘটনা হবে, ছবি তুলবা, পাঠাই দিব। এটা কিন্তু সফল হয়েছে। ভারতের মিডিয়া নিউজও করে ফেলছিল যে বাংলাদেশে ট্রাম্পের সমর্থন করায় গ্রেপ্তার। পরে এটা নিয়ে সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে। এখন আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি? বড় ধরনের কোনো পরিকল্পনা নাই, মানে সরকার বিরোধী ইউনূস সরকারকে ফেলে দেওয়ার অথবা সরকার হটানোর মতন এত বড় পরিকল্পনা নাই। তবে টেকনিক্যাল কিছু কাজ করবে, যেমন দ্রব্যমূল্য, এই যে ধরেন দ্রব্যমূল্যের দাম
এটা শেখ হাসিনা সরকার সরার পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা কারণ হচ্ছে বন্যা, সিন্ডিকেট আসলে ভাঙতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা সঠিকভাবে এখনো কার্যকর হয়নি। তো এগুলোর কারণে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ কাজ করছে, অসন্তোষ তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে সরকারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের পেছন থেকে হালকা ইন্ধন যোগানো। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সে কিভাবে পরিকল্পনা করেছিল। এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন, কিভাবে ডক্টর ইউনূস শেখ হাসিনার পরিকল্পনার মধ্যে পড়ে এবং শেখ হাসিনার পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করে। আপনাদেরকে আমি আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট পার্টগুলো বাকি রয়েছে, আপনারা সব কিছু দেখে যাবেন। এই যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি ফাঁদ পেতেছিলেন এবং সেই ফাঁদে কোনো রকম বিচার না করে, বিশ্লেষণ না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কর্তা ব্যক্তি রয়েছেন এবং সরকারের যারা এই মুহূর্তে পরিচালক রয়েছেন, তারা সবাই সেই ফাঁদে পা দিয়েছেন। আমরা যারা শেখ হাসিনাকে দীর্ঘদিন ধরে জানি, সেই আমি তো জানি সে 80 দশক থেকে খুব ঘনিষ্ঠভাবে জানি। প্রথমত হলো যে তিনি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করেন না, নিজের বুদ্ধিতে করেন এবং তার অনেক ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন এবং তিনি যখন মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েন বা ভুল ভ্রান্তি করেন বা বিষণ্ণ হয়ে পড়েন, তখন তিনি সবাইকে ডাকেন, তারপরে সবাইকে একটা সুযোগ দেন, তার দলের লোকজনকে সুযোগ দেন তাকে সমালোচনা করার জন্য এবং তিনি খুব হাসি মুখে সবার সমালোচনা তিনি গ্রহণ করেন। এরপর চা পানি খাইয়ে সবাইকে বিদায় করে দেন। এরপর একটা কথাও তিনি আর মনে রাখেন না। এরপর যা যা করার দরকার তিনি সেই কাজগুলো নিজের হাতে করেন। যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, তখন বিশ্ববিদ্যালয়ে যারা ক্যাডার ছিলেন মারামারি করতেন, গুন্ডামি করতেন, গোলাগুলি করতেন। তারা খুব ভালো করে জানেন যে এই গোলাগুলি করার জন্য শেখ হাসিনা নিজের হাতে তাদেরকে কিভাবে টাকা দিতে দেন এবং আবার হিসাব নিতেন যে এই টাকা দিয়ে যে তোমাদেরকে এত গুলি কিনতে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ঠিক মতো কিনতে পারছো কিনা, এবং জোহরের হল থেকে গোলাগুলি হতো, মহাশয় হলে কয়েক রাউন্ড গুলি হলো, এইগুলোর খোঁজ খবর তিনি রাখতেন। তারপর দেখা গেল যে তার কাউকে পছন্দ না, সেটা তোফাল সাহেব হোক, আমর সাহেব হোক, কিংবা ধরুন নাসিম সাহেব হোক, এই সিনিয়র যারা নেতৃত্ব। এখন তিনি দেখা গেল যে এই তাদেরকে অপদস্থ করার জন্য তার দলেরই জুনিয়র কোন নেতাকে তিনি সরাসরি বললেন যে এই জিনিসটা তুমি করবা, ওর পাঞ্জাবি ধরে টান দেবা, পেছনে ঢিল মারবা, এই কাজটা করবা। তো এই অভ্যাস শেখ হাসিনার আছে। আবার তিনি যে 15 বছর ক্ষমতা চালিয়েছেন, এই 15 বছর ক্ষমতা চালাতে গিয়ে তার যদি কখনো কোনো ওসিকে দরকার হয়েছে, তিনি কিন্তু আইজিকে বলেন, তারপর এসপিকে বলেন, তিনি সরাসরি সেই ওসিকে টেলিফোন করেছেন বা ডেকে এনেছেন, তারপরে বলছেন টুইট। ফলে কি হলো, মানে একজন প্রদীপের মতো ওসি, তাকে যদি প্রধানমন্ত্রী ডেকে বলে তুমি 100টা মার্ডার করে ফেলো, ওর মাথা ঠিক থাকে কিনা? ঠিক সেম ঘটনাগুলো কিন্তু এই 2024 সনের আগস্ট মাস পর্যন্ত, ওনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই কাজগুলো করেছেন। যখন সেনাপ্রধানকে দরকার তার সাথে কথা বলেছেন, জিয়াউল হাসানকে দরকার তার সঙ্গে কথা বলেছেন, যখন ডিজিএফআই চিফকে দরকার তার সঙ্গে কথা বলেছেন, ডিজিএফআই চিফকে পাল্টানো দরকার এবং যাকে যাকে দরকার ব্যবহার করে পুশ করে ছেড়ে দিয়েছেন। যেমন ধরেন জেনারেল হাসান সরওয়ার্দী এখন শেখ হাসিনার খুব বিরুদ্ধে পড়ে। এখন হাসান সরওয়ার্দীকে যতদিন তার প্রয়োজন ছিল তিনি এমনভাবে ব্যবহার করেছেন, ওর যত রস আছে সব রস দুমড়ে মুচড়ে তিনি বের করে নিয়েছেন। দেন গেট আউট। মামুন খালিদ ডিজিএফআই চিফ ছিল, যতদিন দরকার ওনাকে ব্যবহার করে একেবারে শেষ করে লাস্টে এমন একটা জায়গাতে দিয়েছেন যেখানে বসে সারাদিন তার হাত ইত্তেশ করা ছাড়া কোনো উপায় ছিল না। বসুন্ধরা মানে যে মালিক আহমেদ আকবর সুবহান, আমি যখন এমপি ছিলাম না, ঠিক এমপি চলে যাওয়ার পরে, এটা সম্ভবত 2016 সালের দিকে, তো বসুন্ধরার মালিকের যে প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির উদ্বোধন হওয়ার সেই অনুষ্ঠানে উনি সিলেক্টিভ কিছু লোককে দাওয়াত করলেন। কেন জানি উনি আমাকে দাওয়াত করলেন। আমি তখন বাংলাদেশ প্রতিদিনে লিখি এবং তখন তো আমি সংসদ সদস্য না, আমার কোনো ক্ষমতা নেই। আর বসুন্ধরা যে লেভেলে ব্যবসা বাণিজ্য করে বা যে লেভেলে তারা কানেকশন মেনটেন করে, সে বিএনপি আওয়ামী লীগ সব লেভেলে তারা হায়ার লেভেলে কানেকশন মেনটেন করে। ফলে আমার মতো একজন লোককে উনি দাওয়াত করেছেন এবং তাও আমার স্ত্রী সহ। তো সেখানে কেবলই মাত্র আমার প্রতি ভালোবাসা বা শ্রদ্ধার কারণে সেই কাজটি করেছেন। ওনার সঙ্গে আমার কোনো লেনদেন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মানে তৈরি হওয়ার মতো অবস্থানে আমি। তো যার জন্য জাস্ট আমি সেখানে গিয়েছি। তো গেলাম, যাওয়ার পরে নিজে দাওয়াত করলেন,
তারপরে ওনার ছেলেরা ঠিক সেইভাবে একবার গেটের সামনে আহ্বান করলেন। তো সেখানে গিয়ে সরোয়ার্দিকেও দেখলাম, সরোয়ার্দি সাহেবকে দেখলাম, মামুন খালেদকে দেখলাম। আমি এদের দুজনের কাউকেই ওইভাবে চিনতাম না। সরোয়ার্দি সাহেবকে চিনতাম বাই নেমে, কারণ হলো তিনি ওই যে রেশমা ঘটনায় তিনি খুব আলোচিত ছিলেন, এই জন্য তার ফেসটা পরিচিত ছিল। কিন্তু মামুন খালেদ সাহেবের সঙ্গে আমার নামে জানি যে তিনি ডিজিএফ এর প্রধান ছিলেন। তো তিনি হঠাৎ করে সালাম দিলেন, দুজনে আমাকে সালাম দিলেন। তো সালাম দিলেন এবং কথা বললেন। এবং আমি ওই সময়টা তো মজলুম, অর্থাৎ 2016 সালে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত একজন মজলুম ব্যক্তি, সরকারের রসায়নলে থাকা একজন মানুষ, যেখানে লিখে যাচ্ছে সরকারের বিরুদ্ধে, বলে যাচ্ছে সরকারের বিরুদ্ধে। তো যখন হাসান সরোয়ার্দি সাহেব বা মামুন খালেদ সাহেব এগিয়ে এসে পরিচয় দিলেন এবং সালাম দিলেন, তখনই আমি বুঝতে পারলাম যে এই দুজন লোক এখন খুব অসহায় অবস্থায় আছেন। জিজ্ঞেস করলাম আপনারা কোথায় আছেন? তারা বললো যে আমরা এই জায়গাতে আছি। এবং এখন দেখেন যে তারা উভয়ই নানা বিপত্তিতে পড়েছেন, কিন্তু তাদেরকে বিভিন্ন পোস্টে রেখে, পোর্টফোলিও দিয়ে, মানে যাকে বলে হয় যত রকম নিংড়ানো দরকার তা কিন্তু শেখ হাসিনা করেছেন। একমাত্র সসম্মানে মরতে পেরেছেন জয়নুল আবেদিন। তো উনি এই পোর্টফোলিও নিয়েই মরতে পেরেছেন। আর বাকি যারা আছেন তারা শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করেছেন নিজের প্রয়োজনে। এবং পরবর্তীতে জন্য আরেকজন লোক ছিল আকবর, জেনারেল আকবর ছিল, তো ওনাকেও ব্যবহার করেছেন, প্রচন্ডভাবে ব্যবহার করেছেন। এবং এই মানুষগুলোকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন। কারণকে তিনি দুধর্ষ বানিয়ে ফেলেছেন, বিপ্লবকে দুধর্ষ বানিয়ে ফেলেছিলেন। খুব বেশি ফোকাস করেছে, যেটা আমি কথা বললাম, যে জনগণের একটা আকাশচুম্বী প্রত্যাশা। আমরা যেমন ভাবছি রাষ্ট্র ঠিক হয়ে যাবে, মব জাস্টিস থাকবে না, অর্থনীতি পুনরুদ্ধার হবে, চুরি চাঁদাবাজি ছিনতাই বন্ধ হয়ে যাবে, আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, লুটপাট বন্ধ হবে, কিন্তু বাস্তবে কি তার কোনোটা ঘটেছে? সবকিছু উল্টা ঘটেছে। রাইট নাও আনটিল সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে যে জিনিসগুলার সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বা চেইন অফ কমান্ড। কিন্তু আপনি কি চেইন অফ কমান্ড কোথাও খুঁজে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ভয় ঢুকেছে তারা কি শতভাগ পারফরমেন্স করতে পারছে না। এখন এগুলোতে হচ্ছে কি জনমনে নানান ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। আবার সমন্বয়কদের মধ্যেও মুখে মুখে তারা যাই বলুক, কেউ কেউ ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে কারোর প্রচারণার জন্য বাকিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, আহত যারা হয়েছেন, সুস্থ যারা আছেন, নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে। সো সকল কিছু মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার এখনো অনেকটা নড়বড়েই তারা বলছেন যে সংস্কারের যে ইস্যুটা এটা খুবই সাহসী পদক্ষেপ, কিন্তু এটার জন্য আসলে কত বছর ক্ষমতা ধরে রাখা যাবে? এই অন্তর্বর্তী সরকার বড়জোর 1 বছর ক্ষমতায় ধরে রাখবে, কারণ গতকালকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যের অংশ কিন্তু এরকমই ছিল যে অন্তর্বর্তী সরকার উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা, কারণ যতদিন এই চেয়ারটায় থাকবেন বদনাম নিতে হবে, আপনাকে গালি শুনতে হবে, আপনার মানে নানান ধরনের করাপশনে জড়িয়ে যাবে, আপনার যে উইংসগুলো আছে এখানে নানান ধরনের ঝামেলা পাকাবার। দিন শেষে এই ব্যর্থতার দায়ভারটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধেই কিন্তু আসবে। তো সামহাও তিনি স্ট্রেস নিচ্ছেন। বলা হচ্ছে যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন নিয়ে যেই বলা হচ্ছে যে বিশাল সংস্কার হবে, সেইটাও সম্ভবত পুরোটা তারা করতে পারবে না, অথবা আপনার সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে যে সেই 1/11 আবার ফিরে আসবে কিনা। এটা আলোচনা কারা করছে? আপনি দেখেন ব্রাসেলস ভিত্তিক যে অলাভজনক সংস্থা ক্রাইসিস গ্রুপ। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে, অন্যদিকে শেখ হাসিনার পরিকল্পনাগুলো নিয়েও কথা হয়েছে। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? এবং শেখ হাসিনা যে এইসব কাজ করতেছে দেশের বাইরে থেকে, সে কিছুদিন পরপরই একটা কল রেকর্ড ফাঁস করতেছে, তার নেতাকর্মীদের দিয়ে রাজপথে নামাচ্ছে এবং তার নেতাকর্মীরা গণধোলাই গিয়ে বাসায় উঠতেছে। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।